আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, আমরা প্রতিনিয়তই অভিবাসী শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই দেখতে পারবেন যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকেন। নিজে দেখুন, অন্যকে দেখান, ভিডিওটি শেয়ার করুন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন। আমরা ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব। বর্তমান সময় বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার প্রবণতা নানাভাবে বৃদ্ধি পেয়েছে। যখন আমরা দেখছি লিবিয়া এবং তিউনিসিয়া থেকে ইউরোপ যাওয়া কঠিন হয়ে যাচ্ছে, তখন নতুন নতুন রাস্তার অনুসন্ধান করছি। এই নতুন রাস্তার অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি আরো ভয়াবহ অবস্থা। লিবিয়া তিউনিসিয়াতে নৌকা বিপদে পড়লে উদ্ধারকারী সংস্থা থাকলেও এই অঞ্চলটি ব্যবহার করে ইউরোপ যাওয়ার পথে বর্তমান কোনো উদ্ধারকারী সংস্থাই নেই, যে কারণে চলতি বছর রেকর্ড সংখ্যক অভিবাসী নিখোঁজ বা মৃত্যু দেখিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। একটি বেসরকারি এনজিও সংস্থার তথ্য মতে চলতি বছর বিভিন্ন রাস্তা ব্যবহার করে স্পেনে আসার পথে যে দেশগুলো সিরিয়াল অনুযায়ী, সে দেশের মধ্যে 3 নম্বরেই রয়েছে বাংলাদেশ, ইজিপ্ট, আলজেরিয়া, বাংলাদেশ। এরপরে আরো বাকি দেশগুলো, টোটাল 28টি দেশের একটি পরিসংখ্যান তারা এই প্রতিবেদনে যুক্ত করেছে। এই প্রতিবেদনে তারা দেখিয়েছে চলতি বছর বিভিন্ন রাস্তা ব্যবহার করে স্পেনে আসার পথে 217টি নৌকার ভাগ্যে নিষ্ঠুরতা, যেটি নির্মমতা ঘটেছে। যে নৌকাগুলো বিপদে পড়ার পর 69% পর্যন্ত তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করেনি। আর এই সহযোগিতা না করার মূল কারণ হচ্ছে এই অঞ্চলটিতে কোনো এনজিও সংস্থা, উদ্ধারকারী সংস্থা নেই। শুধুমাত্র সেই সকল দেশ এবং স্পেনের উপকূলে যাওয়ার পর তাদের উপকূলরক্ষী রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উদ্ধার করে থাকে। কিন্তু আন্তর্জাতিক সমুদ্র সীমানা বা বিভিন্ন উপকূলে যখন নৌকাগুলো বিপদে পড়ে, সেগুলোর অবস্থান জানানোর মতো বা জানার মতো কোনো সুযোগও নেই। আমরা বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে অনেকের পরিবার যোগাযোগ করেছিল, তাদের সদস্য প্রিয়জন গড় থেকে বের হওয়ার পর ইউরোপে প্রবেশ করার কোনো তথ্য পায়নি, যেটি 3 দিন থেকে 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাসের ঘটনাও ছিল। আর এই সকল পরিস্থিতিতে এনজিও সংস্থাটির তথ্য হচ্ছে, যেহেতু বর্তমান সময় ইউরোপের বিভিন্ন দেশ আফ্রিকার বিভিন্ন দেশের সাথে নতুন নতুন চুক্তি করতে যাচ্ছে, যে চুক্তির ফলে এই বিপজ্জনক পথটি আরো বিপজ্জনক হয়ে যাবে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন যখন আলজেরিয়া, মরুতানিয়া, সেনেগাল, সোমালিয়ার মতো দেশগুলোর সাথে নতুন করে চুক্তি করতে চায় আর তাদের উপকূল ব্যবহার করে আটলান্টিক সাগরে এসে মিশে আবার স্পেনের দিকে যাওয়ার ক্ষেত্রে নতুন বাধা বা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এতে করে এই পথে মৃত্যু, নিখোঁজের পরিসংখ্যান আরো বাড়বে। চলতি বছরে যখন এই তথ্যটি প্রকাশ করা হচ্ছিল, তখন পর্যন্ত প্রায় 10,000 অভিবাসী নিখোঁজ এবং মৃত্যুর সংখ্যা, যেটি এনজিও সংস্থাটি প্রকাশ করে, যা তাদের সংগ্রহ করা তথ্যে। এই পরিসংখ্যানটি আরো বাড়তে পারে, আরো অনেক অনেক ভিন্ন রেকর্ড সৃষ্টি করতে পারে। এনজিও সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে লিবিয়া এবং তিউনিসিয়ার যে উদ্ধার সংস্থা রয়েছে, অলাভজনক প্রতিষ্ঠান কাজ করছে, এই অঞ্চলগুলিতেও একইভাবে আরো বেশি উদ্ধার অভিযান পরিচালনা হওয়া উচিত, আরো বেশি এনজিও সংস্থার কাজ করা উচিত, সঠিক পরিসংখ্যান প্রকাশ করা উচিত। আর যাতে করে আগামী দিনগুলোতে এই পথগুলো অতিক্রম করে স্পেনে আসার পথে অভিবাসী মৃত্যু সংখ্যা না বাড়ে, সেটি কমানোর জন্য সবার সহযোগিতাও এই সংস্থাটি কামনা করেছে। আমরা এই তথ্যগুলো আপনাদের সাথে কেন শেয়ার করছি, যার কারণ বর্তমান সময় আমাদের কাছে বেশ ইনফরমেশন রয়েছে যে বাংলাদেশিরা আফ্রিকার বিভিন্ন দেশে এসে অবৈধভাবে স্পেনে প্রবেশ করার আগ্রহ প্রকাশ করছে বা বিভিন্ন মাফিয়া দালাল এই পাঠানোর প্রক্রিয়া আরো বৃদ্ধি করেছে। যার মূল কারণ, যেহেতু স্পেন অভিবাসীদেরকে অন্য দেশে পাঠানোর কোনো ব্যবস্থা করছে না, নিজেরাই বৈধতা দেওয়ার পথে হাঁটছে। আমাদের এই তথ্যগুলো প্রচার করার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশিদেরকে আরো সতর্ক, আরো সচেতন করা। তবে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি এই পথগুলো ব্যবহার করে ঠিক কতজন বাংলাদেশি স্পেনে প্রবেশ করেছে। আমরা উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা প্রকাশ করতে পারি। সেটি হচ্ছে, গত সপ্তাহে
মোরতানিয়া থেকে ছেড়ে যাওয়া ৮০ জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়েছিল। এই নৌকাটির ভাগ্যে কি ঘটেছিল তা আমরা নিশ্চিত করতে পারিনি, যেহেতু অ্যালামফোন রেডিও টেকনোলজি পরবর্তীতে আর কোনো তথ্য দেয়নি। গত ১ মাস আগে আরো একটি তথ্য সংগ্রহ করেছিলাম, যেখানে মরক্কোর উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে রেকর্ড সংখ্যক বাংলাদেশি একটি নৌকাতে আটক হয়েছিল, যার পরিসংখ্যান মরক্কো প্রকাশ করে ৫১ জন বাংলাদেশি ছিল। এতে করে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে এই অঞ্চলগুলো ব্যবহার করেও বাংলাদেশিরা বর্তমান সময় স্পেনে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে গতকাল স্পেনের বিভিন্ন উপত্যকা উপকূলে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে স্পেনের সরকারি মুখপাত্র সালভান্তো মার্তিনো। নৌকাগুলো শনাক্ত করার পর উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে এবং নৌকাগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে। এদিকে একইভাবে তুরস্ক থেকে বলাকান রোড ব্যবহার করে পূর্ব ইউরোপের দেশগুলোতে প্রবেশ করা এখনো অব্যাহত রয়েছে। চলতি মাস, যেটি ১ ডিসেম্বর থেকে যখন এই তথ্যটি প্রকাশ করেছে তখন পর্যন্ত রেকর্ড সংখ্যক নৌকা এই অঞ্চল ব্যবহার করে প্রবেশ করার চেষ্টা করেছিল। অনেকেই বিপদে পড়েছিল, নৌকাডুবির ঘটনা ঘটেছিল এবং মৃত্যু হয়েছিল। বর্তমান বছরে প্রায় প্রতিটি উপকূল একই অবস্থায় রয়েছে, শরণার্থী, নৌকাডুবি, মৃত্যু, নিখোঁজ যেন এক ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে। ২০২৪ সালে এসে আমরা একটা ব্যাপারে স্পষ্ট দেখতে পেয়েছি, সেটি হচ্ছে অভিবাসী বা শরণার্থীদেরকে সহযোগিতা না করার প্রবণতা লক্ষ্য করা গেছে উন্নত দেশগুলোতে। বিশেষ করে নাগরিক এনজিও সংস্থা বা বিভিন্নভাবে এনজিও সংস্থা, উদ্ধার সংস্থাগুলোকে বাধাগ্রস্ত করা, তাদের কার্যক্রম সীমিত করার বেশ কিছু লক্ষণও দেখা যায় ২০২৪ সালে। এদিকে একই পরিস্থিতি তিউনিশিয়ার বর্তমান কাউস সাইদের স্বৈরাচারী সরকার ক্ষমতা গ্রহণ করার পর অভিবাসী বিরোধী একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে। গতকালও প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বেশ কিছু পিকচার ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় অভিবাসীরা এই তীব্র ঠান্ডার মধ্যেও খোলা আকাশের নিচে অবস্থান করছে, মরুভূমিতে ফেলে রাখা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, পুরুষদেরকে মারপিট করা হচ্ছে, আরো বহু ঘটনা। তিউনিশিয়ার এই সকল ঘটনা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সরব নয়, যার কারণ মধ্যপ্রাচ্যে বর্তমানে বিভিন্ন সংকটের কারণে তিউনিশিয়ার ঘটনাগুলো চাপা পড়ে গেছে। গত বছরের শেষের দিকে যখন তিউনিশিয়ার বর্তমান স্বৈরাচারী সরকার ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালির সাথে অভিবাসী আটকানো, গতিরোধ প্রতিরোধ করার চুক্তিগুলো করে, এরপর থেকেই তিউনিশিয়াতে অবস্থানরত বিভিন্ন মানুষের ভাগ্যে নেমে আসে নির্মমতা। ঘর থেকে বের করে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া, জোর করে দর্শন করা, আরো বহু ঘটনার সাক্ষী হচ্ছে বর্তমান তিউনিশিয়াতে অবস্থানরত বিভিন্ন জাতীয়তার লোকজন। এ সকল পরিস্থিতিতে সিদ্ধান্ত আপনারা কি তিউনিশিয়া ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করবেন, না বর্তমান সময় তিউনিশিয়াতে যাবেন? দেখা হচ্ছে আগামীকালের নতুন ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা।